স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে আপনাদের সাথে আছি রাশেদ ইমাম। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বানের মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। সূর্যোদয়ের সাথে সাথেই শোকার্ত মানুষের কাফেলা শুরু হয় মিরপুর ও রায়ের বাজারের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। মিরপুরে শুরুতেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এরপর সেখানে একে একে আসতে থাকেন রাজনীতিবিদ, শিক্ষক, সরকারের মন্ত্রী পরিষদের সদস্যরা। পরে সর্বস্তরের মানুষের ঢল নামে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। এ সময় তারা শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের অসাম্প্রদায়িক দেশ গড়তে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আজকের এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আর যেহেতু বিজয়ের মাস, মুজিবের শুভেচ্ছা সবাইকে জানিয়ে আজকে এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি। বাংলাদেশ সেই সময় যে অবস্থায় ছিল, এখন তো আমরা স্বাধীন, আর সেই সময় তো ছিলাম পরাধীন। এই মানুষগুলো একটি বিশেষ মূল্যবোধের মানুষ ছিলেন। তারা বাঙালি জাতীয়তাবাদ চেতনা, অসাম্প্রদায়িক এবং মানবিক মূল্যবোধে উজ্জীবিত ছিলেন। অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদ চেতনায় অনুপ্রাণিত হয়ে মানবিক মূল্যবোধ বিকাশে তারা অসাধারণ ভূমিকা রাখতেন। বাঙালি জাতির এই মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট করার প্রচেষ্টায় তারা লিপ্ত এখনো। সুতরাং আমাদেরকে আরো সজাগ থাকতে হবে। আমরা এই তালিকা করার সময় যাতে কারোর প্রতি আক্রোশ বশবর্তী হয়ে যাতে তালিকা প্রণীত, আবার কাউকে কিছু বাড়তি ফেভার মানে আনুকূল্য দেওয়ার জন্য কাউকে যেন বাদ দেওয়া না হয়, অত্যন্ত সতর্কতার সাথে যাতে আমরা তৃণমূল থেকে সেই তালিকা করতে পারি। আইন পাশ করার পরে সেইভাবেই ব্যবস্থা নেবে। এখন প্রস্তুতি পর্ব চলছে। দর্শক, শ্রদ্ধা জানানোর খবর জানাতে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আপনাকে স্বাগত জানাচ্ছি। জয়, ঠিক এই মুহূর্তে চট্টগ্রামে আজকের এই বিশেষ দিনে যারা শ্রদ্ধা জানাতে এসছেন তাদের ভিড় কেমন দেখছেন, কি বলছেন তারা? ধন্যবাদ রাশেদ ইমাম। এর আগের ঘন্টায়ও আমরা দেখানোর চেষ্টা করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছেন ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে চট্টগ্রামের সব শ্রেণী পেশার মানুষ। একটু আগে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু প্রশাসক খোরশেদ আলম সুজন ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এর আগে কিন্তু মুক্তিযুদ্ধ থেকে নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। আপনি অবশ্যই জানেন যে আমি যেখানে আছি এই জায়গাটি আসলে 1971 সালে জল্লাদখানা নামে পরিচিত ছিল। এই জায়গায় কিন্তু আসলে যে নভেম্বরের 10 তারিখ থেকে কিন্তু আসলে অনেক লোকজনকে হত্যা করা হয়েছিল। হাজার হাজার মানুষের লাশ কিন্তু এই জায়গায় পড়েছিল। আমি একটু কথা বলতে চাই, আমার পাশে আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন। আপনার এই এলাকায় এই জায়গার যে স্মৃতিগুলো 1971 সালের, সেই স্মৃতিগুলো কি মনে পড়ে কিনা? দেখেন, আমি এই এলাকারই সন্তান। আমার বাড়ি কাট্টলিতে। 1971 সালে বিশেষ করে 3রা ডিসেম্বর দেখা গেল যে এখানে বিহারিদের সাথে একটা সংঘাত হয়েছিল। 3রা মার্চ। এরপর যে দীর্ঘ সংগ্রাম, এই সংগ্রামের মধ্যে আমাদের অনেক লোক জীবন হারিয়েছে। তবে আমরা স্বাধীনতার জাস্ট উষালগ্নে ডিসেম্বরের 10-12 তারিখের দিকে 2000 থেকে ট্রেন ভর্তি লোক আসছিল শহরে। কেউ চাকরি খুঁজে, কেউ বা শাকসবজি বিক্রি করতে। সেই ট্রেনে প্রায় 7-8টা বগি ছিল। ওয়ারলেস কলোনি অর্থাৎ ঝাউতলা স্টেশনে দাঁড়ানোর পর পুরা ট্রেনটাকে ঘেরাও করে বিহারিরা এবং পাকিস্তানি মিলিশিয়ারা এনে এই জায়গাতে, যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি, এখানে আপনার বিভিন্ন পাহাড় নাইচ্ছাগুনা বলে, এখানে মানুষকে শুধু পশুর মতন জবাই করেছে। যে ছুরিটা দিয়ে জবাই করেছিল, পরে সেই ছুরিটা পাওয়া গিয়েছিল। আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখানে যে কত মায়ের অশ্রু, কত বাবার কান্না হাহাকার, কত মানুষের রক্ত, কত মানুষ।
নয়ন বড় জয়, ধন্যবাদ আপনাকে সংযুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে এবারে রাজধানীর রায়ের বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ হাসান। রিশাদ, স্বাগত আপনাকে। রিশাদ, রায়ের বাজারের এখনকার চিত্র কেমন, কি বলছেন সেখানে শ্রদ্ধা জানাতে আসা মানুষ? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে রায়েরবাজার বদ্ধভূমিতে অবস্থান করছি। সকাল থেকেই কিন্তু আসলে শ্রদ্ধা নিবেদন যে পর্ব, সেই পর্ব চলছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি ক্যামেরার পক্ষ থেকে, কিছুক্ষণ আগে আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী তিনি এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং মতিয়া চৌধুরী বলছেন যে তিনি আসলে মুক্তির জন্য যে সংগ্রাম, মৌলবাদের বিরুদ্ধে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য যে সংগ্রাম পৃথিবীব্যাপী চলছে, চলবে। এবং এই কথার মধ্যে আসলে তিনি বুঝিয়ে দিতে চেয়েছেন যে বাংলাদেশের সম্প্রতি যে সাম্প্রদায়িক অপশক্তি বা সাম্প্রদায়িক শক্তির যে জায়গাটি, সেটি আসলে খুব গুরুত্বপূর্ণ আসলে। এবং সেই জায়গাটি আসলে একই সঙ্গে আমরা এখানে সাধারণ মানুষ যারা আছে তাদের সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু বেশিরভাগই বলছেন যে সম্প্রতি যে সাম্প্রদায়িক যে বিষয়গুলো রয়েছে বা উগ্র মৌলবাদের যে বিষয়টি রয়েছে, সেই জায়গাটিতে কিন্তু তারা প্রাধান্য দিয়েছেন। এবং তাদের বেশিরভাগই কিছুক্ষণ আগেই যে আমার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তিনি এসেছিলেন এখানে শ্রদ্ধা নিবেদন করতে, এবং শ্রদ্ধা নিবেদন শেষে কিন্তু তিনি বলেছেন যে আসলে বুদ্ধিজীবীদের প্রকৃত তালিকা সারা দেশব্যাপী যেটি রয়েছে সেটি তিনি আসলে প্রকাশ করবেন। এবং সেই সাথে আমরা যদি একটু 1971-এর প্রেক্ষাপট যদি আমরা একটু আপনাকে বর্ণনা করে আসেন, সেখানে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে যখন আমাদের বিজয় সুনিশ্চিত, একেবারে সন্নিকটে যখন বিজয়, তখন কিন্তু আসলে সেই সময়টিতে আসলে সাধারণ মানুষকে অর্থাৎ বাংলাদেশকে মেধাশূন্য রাষ্ট্র হিসেবে গড়ে তোলবার জন্য, মেধাশূন্য রাষ্ট্র হিসেবে প্রমাণ করবার জন্য, বিশ্বের কাছে তুলে ধরবার জন্য আমাদের যে বুদ্ধিজীবী রয়েছেন, তার ভিতরে 991 জন শিক্ষক রয়েছেন, 13 জন সাংবাদিক, 25 চিকিৎসক রয়েছেন, এবং সেই সঙ্গে আরও অসংখ্য সারা দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকার নাম না জানা অসংখ্য বুদ্ধিজীবী। প্রাথমিকভাবে 1000-এর কিছু বেশি প্রথমে এই বুদ্ধিজীবীদের যে সংখ্যা সেটি প্রকাশিত হলো। পরবর্তীতে কিন্তু সর্বশেষ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সর্বশেষ হিসেবে 1222 জন বুদ্ধিজীবী শহীদ হয়েছিলেন সেই দিন। এবং সেই দিন আসলে আরও দেশব্যাপী কারা শহীদ হয়েছেন তাদের যে তালিকা, সেটি প্রস্তুত করার একটি বিষয় এখন সামনে এসেছে। এখন একই সঙ্গে আরেকটি বড় সফলতার জায়গা, যেটি যারা আসলে এই মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল, যারা এই বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, তাদের ব্যাপারে এখানে এই মুহূর্তে কথা বলছেন তথ্যমন্ত্রী। আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাবো। তথ্যমন্ত্রী এই মুহূর্তে কথা বলছেন। আমি একবার বলেছি প্রশ্ন কি, প্রশ্ন থাকলে করেন। সাম্প্রদায়িক অপশক্তিকে আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার স্বাধীনতার প্রায় 50 বছর পরও এখনো সাম্প্রদায়িক অপশক্তি মাঝে মধ্যে আস্ফালন করে। সাম্প্রদায়িক অপশক্তি নানা ছদ্মাবরণে, নানা ইস্যুতে আমাদের সংস্কৃতির উপর আঘাত হানার চেষ্টা করে, আমাদের অসাম্প্রদায়িক চেতনার উপর আঘাত হানার চেষ্টা করে। তারাই এই অপচেষ্টা চালায় যারা 1971 সালে ফতোয়া দিয়েছিল যে মুক্তিযোদ্ধারা সবাই কাফের। তারাই কিন্তু আজকে ভাস্কর্য বিরোধী বক্তব্য দিচ্ছে। যারা ফতোয়া দিয়েছিল যে পাকিস্তান ভাঙার জন্য যারা অপচেষ্টা চালাচ্ছে, তাদের ভাষায় তারা সবাই ইসলাম বিরোধী। সুতরাং স্বাধীনতার প্রায় 50 বছর পরও আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির ঐক্য সংহতি আজকের প্রেক্ষাপটে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা আমাদের সংস্কৃতির উপর আঘাত হানছে, আমাদের কৃষ্টির উপর আঘাত হানছে, তারাই 1975 সালের পর বলেছিল আমাদের জাতীয় সঙ্গীত বদলাতে হবে, তারাই বলেছিল আমাদের জাতীয় পতাকা বদলাতে হবে। আমি মনে করি আজকের এই দিনে আমাদের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত গাওয়া হয় না, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই জাতীয় সঙ্গীত গাওয়া প্রয়োজন।
এবং এটি আমাদেরকে নিশ্চিত করতে হবে। কারণ অনেক শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত গাওয়া হয় সচেতনভাবে। এটি আসলে প্রকারান্তরে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি অবমাননা, সুতরাং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটির অন্যতম প্রধান কারণ হচ্ছে প্রশ্নকর্তা কই, প্রশ্নকর্তাকে দেখতে হবে। এটির অন্যতম প্রধান কারণ হচ্ছে যে একটি রাজনৈতিক দল বিএনপি স্বাধীনতার পরাজিত শক্তিকে সাথে নিয়ে তারা রাজনীতি করে। তাদের জোটেরই সঙ্গী হচ্ছে জামাতে ইসলাম, যে জামাতে ইসলাম দলগতভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। শুধু বিরোধিতা নয়, দলগতভাবে বাংলাদেশের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে। তারা আলবদর বাহিনী গঠন করেছিল, তারা পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা করেছে। শহীদ বুদ্ধিজীবীদের হত্যার নীল নকশা তাদের হাতে প্রণীত হয়েছিল এবং তারা পাকিস্তানের পক্ষাবলম্বন শুধু নয়, আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করার ক্ষেত্রে তাদের সহায়তা ছিল। তাদেরকে যখন একটি বড় রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটি কয়েকবার দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা যখন রিশাদ, আপনাকে ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, সহকর্মী রিশাদ হাসান রায়ের বাজার থেকে জানাচ্ছিলেন সেখানকার চিত্র। কথা বলছিলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এবারে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল দাস, তিনি রয়েছেন মিরপুরে, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সজল, স্বাগত আপনাকে। সজল, আজকের এই দিনে এখানে শ্রদ্ধা জানাতে যারা এসছেন সেই মানুষ আসলে কি বলছেন শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে? রাশেদ, আপনাকেও ধন্যবাদ। আজকের এই দিবসে অসংখ্য মানুষের ভিড় ছিল সকাল থেকেই এই মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। এই মুহূর্তে মানুষের যে ঢল সেটি কিছুটা কমেছে। সংগঠনগুলো তারপরেও আসছেন, একে একে এসে শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়ে যাচ্ছেন। যেটি বিষয় সকাল থেকেই, যেটি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে সামরিক সচিবরা তারা এসে সম্মান জানিয়ে গেছেন শহীদ বেদিতে। এবং এরপর থেকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, জাতীয় সংসদের পক্ষ থেকে এসেছিলেন স্পিকার এবং ডেপুটি স্পিকারের পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে এসেছিলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, এসেছিলেন মেয়র, ঢাকা দক্ষিণ সিটির মেয়র সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসেছেন। যেটা আপনি জানতে চাচ্ছিলেন যে কি বলছেন তারা, আসলে কিছুক্ষণ আগে বিএনপির মহাসচিব সহ বিএনপির পক্ষ থেকে এসেছিলেন। তারা যেটি বলে গেছেন, ওবায়দুল কাদের যেটি বলে গেছেন তার আগে, যে অসাম্প্রদায়িক চেতনা বাংলাদেশে সাম্প্রদায়িকতার ঠাঁই হবে না এবং সাম্প্রদায়িকতার যে বিষ বাষ্প, সম্প্রতি ভাস্কর্য কেন্দ্রিক একটি বিষয়ে আলোচনা শুরু হয়েছে তাদেরকে নিয়ে, সেই বিষয়টি শেকড় মূল উৎপাটন করার কথা বলেছেন তিনি। এবং তার সরকার তার বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখছেন এবং কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়েও তিনি বলছেন। কিন্তু কিছুক্ষণ আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এখানে সম্মান জানাতে এসেছিলেন, বিএনপির নেতাকর্মীরা ছিলেন তার সঙ্গে। তিনি যেটি বললেন আমাদেরকে, তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলছেন গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক আচরণ চলছে, এ ধরনের অভিযোগও এনেছেন। কিন্তু ভাস্কর্য বিষয়ে যখনই সাংবাদিকরা প্রশ্ন করেছেন তিনি কিন্তু সেই বিষয়টি এড়িয়ে গেছেন। এই বিষয়টি কিন্তু লক্ষ্য করার মতো একটি বিষয়। এর বাইরে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের সাথে কথা হয়েছে, বিভিন্ন সাধারণ মানুষ যারা এসেছিলেন তাদের সাথে কথা হয়েছে। সবাই যেটি বলেছেন যে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলেছেন। সবাই বলেছেন এই ভাস্কর্য নিয়ে সম্প্রতি যে কথাগুলো শুরু হয়েছে সেই বিষয়টিতে যেন সরকার সজাগ দৃষ্টি রাখে, কোনোভাবেই যেন সাম্প্রদায়িকতার যে বিষবাষ্প এখনো মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে সেই বিষয়গুলো যেন কোনোভাবেই প্রশ্রয় না পায়। আর যেহেতু সরকারও মুক্তিযুদ্ধের পক্ষের সরকার, সে কারণে তারা বারবারই মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তি রয়েছেন তাদেরকে আহ্বান জানাচ্ছেন এক থেকে এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে। এবং শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর মূলত এই বিষয়টি তারা এবারের প্রতিপাদ্য হিসেবে তুলে ধরছেন, এটি কিন্তু বলাই চলে। যেহেতু একদম এমন একটি সময়ে আমরা এই দিবসটি পালন করছি, তার ঠিক আগ মুহূর্তে গত এক দুই সপ্তাহ যাবতই কিন্তু মূল আলোচ্য বিষয় হয়েছে ভাস্কর্য বিষয়টি, যে কারণে সবার বক্তব্যেও বারবারই এই ভাস্কর্যের কথাটি উঠে আসছে। এবং যেটি বলা হচ্ছে যে বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলা করা হয়েছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর, নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে।
সেই বিষয়টি একরকম দেশের জাতীয়তাবাদের উপর, দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার উপর, দেশের চেতনার উপর হামলা, এই ধরনের কথা বলছেন। এখানে যারা এসছেন সাধারণ মানুষ শ্রদ্ধা জানিয়ে গেছেন, আরো অনেক মানুষ এসেছে, জাসদের পক্ষ থেকে এসেছিলেন বেশ কিছু মানুষ, তবে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন তারাও এসেছেন শ্রদ্ধা জানাতে। তো সব মিলিয়ে সবকিছু কিন্তু একটা জায়গায় গিয়ে ঠেকছে যে সবাই অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষেই কথা বলছেন। দেখছেন এখনো শ্রদ্ধা জানাচ্ছেন অসংখ্য মানুষ। তারা 14 ডিসেম্বরের সেই ভয়াল দিনে যে বুদ্ধিজীবীদের হারিয়েছিলাম আমরা, ঠিক স্বাধীনতার প্রাক মুহূর্তে যখন বাংলাদেশ স্বপ্ন দেখতে শুরু করেছে, স্বাধীনতার পর আবারও নতুনভাবে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে, ঠিক তখনই কিন্তু দেশের সূর্য সন্তানদের, দেশের যে বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক সহ আরও যারা বুদ্ধিজীবী মহলের মানুষ রয়েছেন, যারা দেশ গড়ার কারিগর হিসেবে কাজ করতে পারতেন, দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারতেন, তাদেরকে হত্যা করা হয়। তো সব মিলিয়ে সবার মুখেই, সব রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ সবার মুখে একটি কথা স্পষ্ট হয়ে উঠছে, কেউই সাম্প্রদায়িক বাংলাদেশ চান না। মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা সবাই বলেছেন। এবং সাম্প্রদায়িকতার বিষয়ে যেটি সম্প্রতি ভাস্কর্য বিরোধী কিংবা যে কথাবার্তা উঠছে, সবকিছু থেকেই যেন কঠোর পদক্ষেপ, সবকিছুর দিকেই যেন কঠোর পদক্ষেপ রাখে নেয় সরকার এবং নজরদারিতে রাখে, এবং যে মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তি রয়েছে তাদেরকে ঐক্যবদ্ধভাবে এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সকলেই। এই ছিল আমার কাছে এখান থেকে। রাশেদ। সজল, আপনাকে ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মী সজল দাস, সুইসাদ হাসান এবং নয়ন বড়ুয়া জয় চট্টগ্রাম, রায়ের বাজার এবং মিরপুর থেকে জানাচ্ছিলেন শহীদ বুদ্ধিজীবী দিবসে সকল স্তরের মানুষের শ্রদ্ধা জানানোর সব শেষ চিত্র। এবারে গৌরবের ডিসেম্বর। স্বামীর সাথে সংসার করতে পেরেছেন মাত্র 2 বছর 10 মাস। সেটি জীবনের শ্রেষ্ঠ সময়। 2 সন্তানকে নিয়ে পান্না কায়সারের জীবনে এসেছে অনেক চড়াই উতরাই। বহু চেষ্টা করেও বুদ্ধিজীবী স্বামী শহীদুল্লাহ কায়সারের সকল হত্যাকারীর শাস্তি নিশ্চিত করতে পারেননি তিনি। 71-এর এই শহীদ জায়ার অন্যতম চাওয়া তার স্বামীর হত্যাকারীদের শাস্তি। বিস্তারিত জানাচ্ছেন অন্তরা বিশ্বাস। 1969 দেশ জুড়ে চলছে গণ অভ্যুত্থান। কারফিউয়ের একদিনে পান্না কায়সারের বিয়ে হয় সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের সাথে। তার সাথেই অল্প অল্প করে দেশের রাজনীতি, সমসাময়িক পরিস্থিতি দেখা। প্রতিদিনই আমার কাছে নতুন পৃথিবী মনে হতো। স্বামী কায়সার ও অমিতাভ কায়সার এই 2 সন্তানের জন্ম হয় মুক্তিযুদ্ধের আগেই। 71-এর 25শে মার্চের ঘটনায় জগন্নাথ হলে পড়ে থাকা অগণিত লাশের স্তূপ দেখেছেন পান্না কায়সার। মুক্তিযুদ্ধের সময় দেখতে পান স্বামী শহীদুল্লাহ কায়সার কিভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন। রাব্বির কাছ থেকে সেই ওষুধগুলো কালেক্ট করে নিজের কাছে রাখতো, এবং সপ্তাহে একটা লোক আসতো লুঙ্গি পরে, আমি লক্ষ্য করতাম, লোকটা চট করে একটু আড়াল হয়ে দাঁড়াতো, শহীদুল্লাহ কাছে একটা প্যাকেট ওর কাছে দিয়ে দিত। এইগুলো যে ওষুধের প্যাকেট, নানান রকমের খাবারের প্যাকেট, অনেক বস্তার মতন আর কি। 14 ডিসেম্বর 1971 পান্না কায়সারের বিয়ের তখন মাত্র 2 বছর 10 মাস পার হয়েছে। সন্ধ্যায় আলবদর বাহিনীর সদস্যরা ধরে নিয়ে যায় বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারকে। আর ফেরেননি শহীদুল্লাহ কায়সার। দেবর জহির রায়হান পান্না কায়সারকে নিয়ে গিয়েছিলেন রায়ের বাজার বধ্যভূমিতে। লাশের স্তূপেও পাননি শহীদুল্লাহ কায়সারকে। পরে ভাইকে খুঁজতে গিয়ে জহির রায়হানও নিখোঁজ হন। বধ্যভূমিতে কাদা পানিতে মিশ্রিত শহীদের লাশ ছুঁয়ে আমি নিজেকে প্রতিজ্ঞা করেছি, আমি আমার সন্তানদের মুক্তিযুদ্ধের চেতনায় বড় করব। কোনো মেয়ের ভাগ্যে যেন কখনো এটা না আসে। পান্না কায়সারের ক্ষোভ, শহীদুল্লাহ কায়সারের হত্যাকারীদের কেউ কেউ এখনো পালিয়ে আছে বিচার ও শাস্তির আওতার বাইরে। যাকে আমি শনাক্ত করলাম, আমার হাত থেকে টেনে হিস্ট্রি যাকে নিয়ে গেল, তার বিচারও হলো। জিয়াউর রহমান ক্ষমতা এসে তাকে সাধারণ ক্ষমা করে রাজবন্দী হিসেবে তাকে মুক্তি দিয়েছে। এই ঘৃণা কোথায় রাখে? সে এখনো বাইরে বিচরণ করে। আর কি কোনো আইন নাই তাকে ধরবার? 71-এর সকল ঘাতকেরই শাস্তি হবে, এই প্রত্যাশায় বুক বেঁধে আছেন পান্না কায়সার। বিরুদ্ধে মানহানির কেস করেছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দর্শক, সকালের সংবাদের সময় হলো বিরতির। আরো সংবাদ নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সকাল 10টার সংবাদ। শীতের পর করোনা পরিস্থিতি বিবেচনায় খুলতে পারে বিশ্ববিদ্যালয়গুলো। তার আগে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে অনলাইন ক্লাস এবং জরুরি বিবেচনায় পরীক্ষা নিয়ে সেশন জট এড়ানোর চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়গুলো।
এদিকে সেশন জটের সংখ্যার পাশাপাশি নামমাত্র অনলাইন ক্লাসে কোনো রকম প্রস্তুতি ছাড়াই আবাসিক হল বন্ধ রেখে পরীক্ষার সিদ্ধান্তে বিপাকে শিক্ষার্থীরা। পুরোটা জানাচ্ছেন সজল দাস। অচল অবস্থা বিশ্ববিদ্যালয়গুলোই। প্রায় বছর শেষ করোনায়, সেশন জট নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। থিওরি কোর্সগুলো ওখানে মোটামুটি শেষ হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যাল নিয়ে আসলে টেনশন হচ্ছে। সেশন জট হবে, পিছিয়ে যাব 1 বছর পুরো। চলছে নামমাত্র অনলাইন ক্লাস, যেখানে শিক্ষার্থী উপস্থিতি একেবারেই কম। স্থবির শিক্ষা কার্যক্রমে দুশ্চিন্তা বাড়ছে শিক্ষার্থীদের। সেশন জট সম্ভাবনা দুশ্চিন্তা বাড়িয়েছে শিক্ষকদেরও। করোনার বর্তমান যে প্রেক্ষাপট, তাতে কি এখনো ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রম চালু করার সময় এসেছে? কি বলছেন শিক্ষক, কি ভাবছেন বিশেষজ্ঞরা? শীতের শুরুতে করোনা পরিস্থিতি যখন ঊর্ধ্বমুখী, তখন বিশ্ববিদ্যালয়গুলো খোলার কোনো প্রশ্নই ওঠে না, বলছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা তিনিও কিন্তু আমাদের সতর্ক করেছেন যে শীতকালটা সকলে যাতে সতর্ক থাকে। সুতরাং এটা খুলে দেওয়া তো পরিস্থিতি হয়েছে বলে আমরা কেউই মনে করি। তবে অনলাইন ক্লাস আর পরীক্ষার মাধ্যমে সেশন জট এড়ানোর চেষ্টা অব্যাহত থাকবে। চতুর্থ বর্ষ সম্মানের যে 2,25,000 শিক্ষার্থীর মাঝপথে এসে শিক্ষা কার্যক্রম স্থগিত হয়েছে, এখন তারা এই অর্ধেক পরীক্ষার উপর তো আমরা তাদের কোনো সার্টিফিকেট দিতে পারি না, কারণ ওই সার্টিফিকেট তো চাকরির ক্ষেত্রে, বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোথাও কোনো কাজে আসবে না। অটো প্রমোশনে তো কোনো সুযোগ নাই। আমরা একটা বিকল্প পন্থা অবলম্বন করতে পারি। শীতের পর পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্তে একমত বিশেষজ্ঞরাও। ডিসেম্বর এবং জানুয়ারি এই 2 মাস আমাদের অপেক্ষা করা দরকার। যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, সেটি ছাত্রছাত্রীদের কল্যাণের কথা চিন্তা করে একটু সংবেদনশীলতার সাথে এই সিদ্ধান্তগুলো নেওয়া বাঞ্ছনীয়। এদিকে করোনা প্রেক্ষাপটে আবাসিক হল না খুলে পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়, যা সমস্যায় ফেলেছে হাজারো শিক্ষার্থীকে। তারাও চাইছেন সমাধান। সজল দাস, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু টানেলের প্রথম টিউবের কাজ শেষ। শনিবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় টিউবের খনন কাজ। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন 2 বছরের মধ্যে কাজ শেষ করে যান চলাচলের জন্য খুলে দেয়া হবে এই টানেল। এই টানেল চালু হলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের সঙ্গে সারা দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে, শহরে যানজট নিরসন হবে। এছাড়া নদীর অপর প্রান্তে পর্যটনের বিকাশ হবে, কর্মসংস্থানও হবে অনেকের। নয়নবুড়া জয়ের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 2019 সালের 24 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু টানেল নির্মাণের খনন কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্রুত গতিতে এগিয়ে চলছে এই নির্মাণ কাজ। পতেঙ্গা থেকে কর্ণফুলী নদীর তলদেশ হয়ে আনোয়ারা এসে শেষ হয়েছে প্রথম টিউবের খনন কাজ, আর এখান থেকেই শনিবার শুরু হয়েছে দ্বিতীয় টিউবের খনন কাজ, শেষ হবে পতেঙ্গায়। প্রতিটি টিউবের চওড়া 35 ফুট ও উচ্চতায় প্রায় 16 ফুট। টিউব দুটির একটি দিয়ে গাড়ি শহর থেকে প্রবেশ করবে, আর একটি টিউব দিয়ে ওপারে যাবে। এখানে যে 3টা ক্রস স্পেসিস করতে হবে, সেটা একটা নতুন একটা ইস্যু। তো আশা করতেছি আগামী 1 বছরের মধ্যে এইটা ইনশাল্লাহ শেষ করব। দেশের প্রথম এবং একমাত্র এই টানেলটি চালু হলে এই অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। দক্ষিণ চট্টগ্রামের সাথে এটা ডাইরেক্ট এয়ারপোর্টের পাশে দিয়ে আপনি চলে যাচ্ছেন। ওই টানেলও কিন্তু আপনার যানজট কমে যাবে, অনেক গাড়ি টানেল দিয়ে বেরিয়ে যাবে। শিল্পায়ন বলেন, কর্মসংস্থান বলেন, বিনিয়োগ বলেন, সবগুলোর একটি প্রিকন্ডিশন হচ্ছে কানেক্টিভিটি। এই টানেলটি যখন তৈরি হবে, আমার মনে হয় দক্ষিণ চট্টগ্রামের সাথে পুরো বাংলাদেশের একটি যোগাযোগের ব্যবস্থায় আমূল একটি পরিবর্তন আসবে। খনন কাজ 1 বছরের মধ্যে শেষ হলে 2022 সালের শেষের দিকে যান চলাচলের জন্য খুলে দেয়া হবে এই টানেল বলে জানালেন সংশ্লিষ্টরা। 61% কাজ সমাপ্ত হয়েছে, অর্থাৎ আমাদের যে টার্গেট, লক্ষ্যমাত্রা অনুযায়ী আমরা সঠিক পথে এগুচ্ছি। আর আমাদের প্রকল্পে যে সময়সীমা ধরা আছে, সেটা হলো আমাদের 2022 সালের ডিসেম্বরের মধ্যে এটা শেষ করার টার্গেট। কর্ণফুলী নদীর তলদেশে 3.32 কিলোমিটার টানেল নির্মাণে ব্যয় ধরা হয়েছে 9,880 কোটি টাকা। এই প্রকল্প বাস্তবায়ন করছে সড়ক ও সেতু বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের সময় হলো আরও একটি বিরতির, আরও সংবাদ নিয়ে ফিরছি। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। ভ্যাকসিন প্রয়োগের জন্য প্রস্তুত বিশ্বের বেশ কয়েকটি দেশ। আজ থেকেই দেশ জুড়ে করোনার টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কানাডাতে পৌঁছেছে ফাইজার ও বায়োএনটেক ভ্যাকসিনের প্রথম চালান।
রাশিয়ার স্পুটনিক 5 ভ্যাকসিন করোনা থেকে 2 বছর সুরক্ষা দিতে পারবে বলে জানিয়েছে প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এদিকে আগামী মাসেই ভারতে করোনার টিকাকরণ কর্মসূচি চালু হবে আর অক্টোবরের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরবে গোটা দেশ, এমন আশা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ার। মাসুদ রানা ডেস্ক রিপোর্ট। ভ্যাকসিন প্রয়োগের জন্য প্রস্তুত গোটা যুক্তরাষ্ট্র। ট্রাক এবং প্লেনে এসব টিকা পৌঁছে যাচ্ছে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে। প্রতিটি রাজ্যের সামনের সারির স্বাস্থ্যকর্মী ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের শুরুতেই টিকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। টিকা গ্রহণের জন্য প্রস্তুত ফার্মেসিগুলো। ভ্যাকসিন আমরা সঠিকভাবেই সরবরাহ করছি, কারণ এটি মানুষের জন্য আশার আলো। অল্প সময়ের মধ্যেই আমরা সবার কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার আশা করছি। ফাইজার বায়োএনটেকের করোনা টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পাওয়ার পর কানাডায় পৌঁছেছে প্রথম চালান। দেশটি বলছে আগামী মার্চ মাসের মধ্যেই ফাইজার এবং মডার্নার 6 মিলিয়ন ভ্যাকসিন হাতে পাওয়ার আশা করছে তারা। এদিকে ব্রিটেনে প্রয়োগ শুরু হওয়া ফাইজার এবং বায়োএনটেকের করোনা ভাইরাসের ভ্যাকসিন হালাল বলে জানিয়েছে দেশটির চিকিৎসকদের শীর্ষস্থানীয় সংগঠন ও একদল ইসলামী বিশেষজ্ঞ। রাশিয়ার স্পুটনিক 5 ভ্যাকসিন 96% কার্যকর উল্লেখ করে এই টিকার প্রস্তুতকারী প্রতিষ্ঠান জানিয়েছে করোনা ভাইরাসের বিরুদ্ধে এই ভ্যাকসিন দীর্ঘ 2 বছর সুরক্ষা দিতে পারবে। এদিকে ভারতে অক্টোবরের মধ্যে দেশটির প্রতিটি মানুষ টিকা হাতে পাবে, স্বাভাবিক হবে জনজীবন, এমনটাই আশা সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালার। দেশটিতে জরুরি ভিত্তিতে টিকা প্রয়োগের জন্য সরকারের অনুমতি পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফাইজার, ভারত বায়োএনটেকের মতো সংস্থাগুলো। এই দৌড়ে সামিল হয়েছে সেরামও। মাসুদ রানা, নিউজ 24। দর্শক, সংবাদ নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে খেলার খবর। বঙ্গবন্ধু টি-20 কাপের প্লে অফে আজ মাঠে নামছে 4 দল। দুপুর 12:30টায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ও বরিশাল। দিনের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে প্রথম কোয়ালিফায়ার, যেখানে চট্টগ্রামের প্রতিপক্ষ খুলনা। ম্যাচ শুরু হবে বিকেল 5:30টায়। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। পুরো সময় সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।